সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় জানেন, বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটে সর্বত্র উদ্বেগ, উৎকণ্ঠা, মানুষের মধ্যে শঙ্কা, এত এত রক্তের দাগ, বাতাসে এত লাশের গন্ধ। বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী এই 53 বছরে কোনো আন্দোলনে, কোনো সংগ্রামে এত লাশ দেখেনি। এত এত মানুষ আহত, শত শত মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অনেকে বিনা চিকিৎসায় গ্রেফতার আতঙ্কে আছে। এই অবস্থায় আমার দেশ খুবই নাজুক অবস্থায় আছে। দেশের মানুষ ভালো নেই, সর্বত্রই উৎকণ্ঠা, উদ্বেগ আছে, শঙ্কা আছে। আপনারা নিশ্চয় জানেন, কোটা আন্দোলন নেতৃবৃন্দ তাদের আন্দোলনকে অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এ কারণে সর্বত্র উদ্বেগ আরও বেড়েছে। আমরা স্বৈর শাসক এরশাদের পতন দেখেছি। এরশাদকে এখন স্বৈর শাসক বলা যাবে কিনা, এটা আরেকটা প্রশ্ন। তো আমরা দেখেছি এরশাদ সরকার তৎকালীন সময়ে নূর হোসেনকে সামনে গুলি করেছিল এবং এরশাদ বলেছিলেন যে নূর হোসেন মাদকাসক্ত ছিল। ইতিহাসের কি নির্মম পরিহাস! আমরা এখন আবার সেই একই কাহিনী শুনছি যে এবার আন্দোলনে যারা নিহত হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, যারা আন্দোলনে তাদের বুক পেতে দিয়েছিল, তারা নাকি অ্যাডিক্টেড ছিল, মাদকাসক্ত ছিল। 1990 সালে এরশাদ বলেছিল যারা আন্দোলনে আছে নূর হোসেন মাদকাসক্ত ছিল। এই সরকার এই সময়ে 2024 সালে এসেও বলছে যে ওরা অ্যাডিক্টেড ছিল, মাদকাসক্ত ছিল। এটা হচ্ছে ইতিহাসের নির্মম পরিহাস। নূর হোসেন থেকে আবু সাইদ পর্যন্ত স্বৈর শাসকদের কাছে সবাই মাদকাসক্ত থাকে, এটাই হয়তো স্বাভাবিক। তো কথা যেটা বলছিলাম, স্বাধীনতার পর এত বছর এত আন্দোলন সংগ্রাম হয়েছে, রাজপথে এত আন্দোলন চলছে, কিন্তু এত এত রক্ত, এত এত লাশ কোনো আন্দোলন দেখেনি। সংস্কারপন্থী ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের দাবি ছিল খুবই সিম্পল। এই একটি সহজ এবং যৌক্তিক দাবিকে কেন্দ্র করে যারা এই নারকীয় হত্যাকাণ্ড ঘটালো, যারা এত লাশ ফেললো, যারা দেশের রক্তের বন্যা বয়ে দিল, তাদের কি বিচার আদৌ দেশে হবে? আমরা যদি প্রেক্ষাপটে লক্ষ্য করি, ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার দলীয় নেতৃবৃন্দ যখনই ছাত্রলীগকে, যুবলীগকে লেলিয়ে দিল, তখনই তো বিষয়টা সংঘাতের রূপ নিল। এই সংঘাতকে কেন্দ্র করে পুলিশ নির্বিচারে গুলি চালালো, বিজেপি নামানো হলো, শেষে কারফিউ দেওয়া হলো। এবং আমরা আরেকটি বিষয় লক্ষ্য করলাম, আন্তর্জাতিক মিডিয়া, ডয়েচে ভেলে, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা, স্কাই নিউজ যে রিপোর্টগুলো করছে বিগত 3-4 দিন, তারা বলতেছে যে সেনাবাহিনীকে মাঠে রেখে পুলিশ গড়ে গড়ে গিয়ে হামলা করেছে, গ্রেফতারি পরোয়ানা চালিয়েছে, গ্রেফতার করেছে, অরাজকতা সৃষ্টি করেছে। এটা খুবই দুঃখজনক বিষয় বাংলাদেশের জন্য, আমার দেশের জন্য। কারণ এই যে এত এত রক্ত, এত এত রক্তের বন্যা বয়ে দেওয়া হলো, এত এত লাশ, গড়ে গড়ে লাশ ফেলা হলো, এর দায়ভার কি থেকে মুক্ত হবে সরকার? সরকার এবং তার দল কি জবাব দেবে? এত সব মায়ের বুক খালি করার পিছনে যে তাদের এই ইন্ধন ছিল, তারা এই যে লেলিয়ে দিল,
এখন তারা আবার ওই আন্দোলনকে দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ দেখছে। আশ্চর্যের বিষয়, প্রথমে তো একটা ছাত্র আন্দোলনে ছিল, স্রেফ ছাত্রই আন্দোলনে ছিল, কিন্তু তাদের দাবি দেওয়া বাস্তবায়ন করতে গিয়ে আন্দোলনে যখন তারা হামলার মুখোমুখি হলো, তাদের উপরে হামলা করা হলো, সংঘর্ষ শুরু হলো, তখন সাধারণ মানুষ দেশের সর্বত্র তাদের সমর্থনে এগিয়ে এলো। একটা আন্দোলন তো এভাবেই দানা বাঁধে। আমরা তো ইতিহাস থেকে বা আমাদের বিগত আন্দোলনগুলোর যদি প্রেক্ষাপট আমরা পর্যালোচনা করি, আমরা যদি বিগত দিনগুলোর দিকে তাকাই, যেসব আন্দোলন গণ আন্দোলনের রূপ নিয়েছে, স্বাভাবিক কারণে কোনো গ্রুপ গোষ্ঠী বা ছাত্ররা আন্দোলন শুরু করে, তাদের ন্যায্য দাবি যখন মানা না হয় এবং তাদের আন্দোলন যখন প্রতিহতের ঘোষণা দেওয়া হয়, তাদেরকে প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়, তাদেরকে মাঠ ছাড়া করার হুমকি দেওয়া হয়, তাদের উপর হামলা করা হয়, গুলিবর্ষণ করা হয়, তখনই তো দেশের সাধারণ মানুষ তাদের সাহায্যার্থে তাদের আন্দোলনে সম্পৃক্ত হয়। এটা তো খুবই স্বাভাবিক। আর শুধু বাংলাদেশ না, আমাদের দক্ষিণ এশিয়ার সার্বিক প্রেক্ষাপটে কোনো আন্দোলনই জ্বালাপোড়ার বাইরে হয়নি। আমরা আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন দেখেছি, কি পরিমাণ জ্বালাপোড়া হয়েছিল তা আমরা জানি। বিগত দিনগুলোতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েও অনেক জ্বালাপোড়া হয়েছে। এটা নিয়ে বিভিন্ন দোষারোপ আছে, পক্ষে বিপক্ষের কথা আছে। যদিও এই হামলা এবং ভাঙচুর নিয়ে দোষারোপ আছে, কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি, কারো কাছে কোনো প্রমাণ নাই এগুলা কারা করেছে। বিরোধী পক্ষ বলছে সরকার আন্দোলনকে নাশাত করার জন্য এসব অরাজকতা সৃষ্টি করেছে, হাঙ্গামা করেছে, আগুন জ্বালিয়েছে, আবার সরকারি দল বিরোধী দলের উপর দায় চাপাচ্ছে। তো আমাদের যেহেতু একে অন্যের প্রতি আস্থা বিশ্বাসের অভাব আছে, আমরা বুঝতে পারি না যে কারা এসব ঘটিয়ে থাকে, এবং এর সুষ্ঠু তদন্ত হয় না, আবার আমরা জনগণ জানেও না। তো আরেকটা বিষয়, বাংলাদেশ বহির্বিশ্বে শান্তি মিশনে আছে আমরা জানি, কিন্তু জাতিসংঘ এই আন্দোলন নিয়ে তাদের কনসার্ন দিয়েছে, তারা কন্ডেম করেছে, ইউরোপীয় ইউনিয়ন কন্ডেম করেছে ছাত্রদের প্রতি এই অরাজকতার, এই হামলার, এই হত্যাযজ্ঞের। দেখা যাক, জাতিসংঘ ঘোষণা করেছে তারা কাজ করতেছে, তারা কি করে এটা এখন দেখার বিষয়। আরেকটা বিষয়, বর্তমান সময়ে নিয়ন্ত্রিত গণমাধ্যম হওয়ার কারণে, সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমের কারণে ভয়েস বাংলা, দেশের প্রমিনেন্ট সাংবাদিক মোস্তফা ফিরোজের ভয়েস বাংলা একটি বিশাল মিডিয়ায় পরিণত হয়েছে। বাংলাদেশের এবং দেশের বাইরের বাংলা ভাষাভাষী মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থার জায়গায় আসছিলেন, কিন্তু গত 4-5 দিন থেকে ভয়েস বাংলার কোনো নিউজ অনলাইনে নেই, মোস্তফা ফিরোজ তার কোনো খোঁজ খবর নেই। এই বিষয়টি দেশের মানুষের কাছে উৎকণ্ঠার, যারা প্রবাসে আছে তাদের কাছে উদ্বেগের। দেশে এত এত লাশ, এত সমস্যা, এই কারফিউর কারণে দেশের জিনিসপত্রের আকাশচুম্বী দাম, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় ক্ষমতার বাইরে, এই সার্বিক বিষয়ে উদ্বেগ, উৎকণ্ঠা এবং শঙ্কার মধ্যে দেশ এবং জাতি আছে। তো সবাই ভালো থাকবেন, আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফিজ।